আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আ আজকের দিনে দাঁড়িয়ে খুবই রেলিভেন্ট বা খুবই জানবার হয়তো সবারই ইচ্ছা রয়েছে। আমরা যে দুর্যোগ বা যেটাকে বিপর্যয়ও বলতে পারি, সম্মুখীন হতে চলেছি, আমফান বা উমফুন যেটাকে সাইক্লোন বলা হচ্ছে, সেটিকে নিয়ে কিছুটা আলোচনা করব। এবং যেহেতু এটি একটি ট্রপিক্যাল সাইক্লোন বা ক্রান্তীয় ঘূর্ণবাত বা আমফান নিয়ে আজকে যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই সাইক্লোনিক ফর্ম বা সাইক্লোনটা কিভাবে সৃষ্টি হয়। প্রতিটা ট্রপিক্যাল সাইক্লোন মোটামুটি কতগুলো তার বেসিক ফর্ম রয়েছে, তার বিভিন্ন একটা বেসিক গঠন রয়েছে, বা সেটি সৃষ্টি হওয়ার কিছু নির্দিষ্ট কারণ রয়েছে ট্রপিক্যাল সাইক্লোনগুলো। সেগুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। মূলত এই আলোচনার পরিপ্রেক্ষিতেই আমরা বিভিন্ন যে সাইক্লোনগুলো এর আগে আমরা বিপর্যয়গুলির সম্মুখীন হয়েছি, সাইক্লোনগুলোর সম্মুখীন হয়েছি। 99 সালের সুপার সাইক্লোন, 2009 সালের আয়লা, তারপরে ফাইলিন, তারপরে হুদহুদ, তারপরে ফণী, তারপরে বুলবুল, এবং আজকে যেটার সামনে আমরা বা যেটার ফেস করতে চলেছি সেই উমফুন বা আমফান, সেটা নিয়েই আলোচনা করব। কিন্তু প্রথমে আমার জানা দরকার হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন কী এবং তার গঠন প্রণালী বা প্রভৃতি সম্বন্ধে আমরা আগে একটুখানি জেনে নিই। প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে ঘূর্ণবাতটা কী, সাইক্লোন কী, তার কী শ্রেণীবিভাগ বা সেগুলো একটুখানি জেনে নিই। যেগুলো বেসিক একটা জিনিস বলা যেতে পারে। কোনো ক্ষুদ্র এলাকা আকস্মিক কোনো কারণে খুব উষ্ণ হলে ওই এলাকার বায়ু উত্তপ্ত ও প্রসারিত হয়ে ওপরের দিকে উঠে যায়। ফলে ওই এলাকায় গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। আর এই বায়ুচাপের সমতা রক্ষার জন্য পার্শ্ববর্তী অঞ্চলের শীতল বাতাস ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল বেগে ছুটে আসে এবং কুণ্ডলী আকারে প্রবাহিত হয়, এবং ক্রমপর্যায়ে যে উষ্ণ হয়ে সেই শীতল বাতাসটি সেই উষ্ণ হয়ে আবার ওপরের দিকে উঠতে থাকে। এরূপ নিম্নচাপ কেন্দ্রমুখী প্রবল কুণ্ডলী আকারের যে বায়ুপ্রবাহ, সেটাকেই আমরা সাধারণত সাইক্লোন বা ঘূর্ণবাত বলে থাকি। এখানে কিন্তু বলা দরকার যে এই যে সাইক্লোনিক ফর্মটা তৈরি হচ্ছে বা সাইক্লোনটা তৈরি হচ্ছে, সেখানে কিন্তু একটা ইনফ্লো বা আউটার ফ্লো বা বহির্গামী স্রোত বায়ুপ্রবাহ এবং অন্তর্মুখী বায়ুপ্রবাহের কিন্তু একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। যত শীতল অঞ্চল অর্থাৎ উপরের দিকে ঊর্ধ্ব বায়ুস্তরে, সেখানে বায়ু যেহেতু শীতল, সেখান থেকে বায়ু ডাইভার্জেন্ট হচ্ছে এবং সেখান থেকে বায়ু বহির্মুখী হয়ে সেটি আবার নিচের দিকে নেমে আসছে, এবং নিচের দিকে নেমে এসে সেটি কনভার্জড হচ্ছে, এবং কনভার্জেন্ট হওয়ার ফলে সেটি ওই যে ভূপৃষ্ঠ সংলগ্ন যে নিম্নচাপ কেন্দ্র, সেখানে কনভার্জ হয়ে সেটি আবার উষ্ণ হচ্ছে, এবং আমরা জানি উষ্ণ বায়ু হালকা এবং প্রসারিত হয় এবং সেটি উপরের দিকে উঠে যায়, এবং উপরের দিকে উঠে সেটি আবার শীতল হচ্ছে, এবং শীতল হলে ঘনত্ব বাড়ে, এবং সেইখানে আমরা বলা যেতে পারে সেখানে যে বায়ুর যে বিভিন্ন ফর্মগুলো রয়েছে বা বিভিন্ন বায়ুর যে কণাগুলো রয়েছে, সেগুলোর মধ্যে সংঘর্ষ হয় এবং সেটি ছিটকে বেরিয়ে যায় এবং কেন্দ্র বহির্মুখী বলের জন্য সেটি আবার নিচের দিকে নেমে আসে। এবং এইভাবেই মূলত আমরা যেটা জানতে পারছি যে আমাদের এই ঘূর্ণবাতটার সৃষ্টি হচ্ছে। এবার আমাদের এই ঘূর্ণবাতের যে মূলত উৎপত্তিস্থল, প্রকৃতি এবং চরিত্র ভেদে ঘূর্ণবাতকে দুই ভাগে ভাগ করতে পারি।
একটি হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাদ বা যেটাকে ক্রান্তীয় ঘূর্ণবাদ বলছি বা ট্রপিক্যাল সাইক্লোন, আরেকটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাদ। এবার এই যে দুটো ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ, এই দুটোর ক্ষেত্রে আমরা যে একটা জিনিস বলতে পারি যে আমাদের এই আমফান বা উমফুন যেটাকে নিয়ে আজকে মূলত বিচার্য বিষয়, সেটি হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোনের অন্তর্গত। এবার আমরা এই যে ট্রপিক্যাল সাইক্লোন, এটি তো প্রথমেই তো এরকম তার ডিভাস্টেটিং তার ক্ষমতা, এটা তো তৈরি হয় না, বা সব ঘূর্ণিঝড়েরই এরকম একটা চরিত্র হয় না। তাহলে আমরা এর কতগুলো আমরা ভাগ আমরা দেখতে পাবো, সেগুলোর ক্ষেত্রে আমরা সেটা নিয়ে একটুখানি আলোচনা করে নিই, যে তাহলে আমাদের বুঝতে পারা যাবে যে সব ঘূর্ণিঝড়ের এত বিধ্বংসী ক্ষমতা হয় না কেন বা কিভাবে, এই সব নিয়ে আমরা যেটা এবার জানার চেষ্টা করব সেটা হচ্ছে টাইপস অফ ট্রপিক্যাল সাইক্লোন বা ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রকারভেদ। আসলে যেটা হয়, ক্রান্তীয় অঞ্চলে সামুদ্রিক অঞ্চলেই মূলত হয়ে থাকে, কারণ ক্রান্তীয় অঞ্চলের যে এই যে ঘূর্ণবাদগুলো সৃষ্টি হয় সেগুলো কিন্তু সমুদ্রের সৃষ্টি হয়, এবং পরবর্তীকালে সেটি ঘুরতে ঘুরতে এসে মানে পাক খেতে 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 এসে সেটি ল্যান্ডফল করে, অর্থাৎ স্থলভাগে এসে ধাক্কা মারে, এবং তখনই তার বিধ্বংসী কতখানি ক্ষমতা সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি। তার আগে মুহূর্তে যখন সমুদ্রে থাকে তাহলে সেটার কিন্তু আমরা সেরকমভাবে অনুভব করতে পারি না। সুতরাং সেক্ষেত্রে আমাদের এই ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রকারভেদকে WMO অর্থাৎ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন তারা 3 ধরনের হিসাবে তারা দেখিয়েছে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতির ঘূর্ণবাত, যেটাকে বলা হচ্ছে উইক সাইক্লোন। এটার আবার কতগুলো ভাগ রয়েছে, একটা হচ্ছে পূবালী তরঙ্গ, একটা হচ্ছে দুর্বল নিম্নচাপ, এবং অন্যটি হচ্ছে ক্রান্তীয় নিম্নচাপ অর্থাৎ ইস্টার্লি ওয়েভ, ট্রপিক্যাল লোজ, ট্রপিক্যাল ডিপ্রেশন। আমি এগুলো সম্বন্ধে আমি একটুখানি সংক্ষেপে বলছি। এই যে উইক সাইক্লোনের যে 3টি ভাগ বা উল্লেখযোগ্য ভাগ যেটাকে বলা হচ্ছে, সেখানে ইস্টার্লি ওয়েভটা কি, এটা হচ্ছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশের ক্রান্তীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়কে পূবালী তরঙ্গ বা ইস্টার্লি ওয়েভ বলবো। আবার বলছি, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে ক্রান্তীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়কে আমরা ইস্টার্লি ওয়েভ বলবো। এর গতিবেগ খুব একটা বেশি হয় না সাধারণত, যেটা দেখা গেছে সেটা হচ্ছে 40 কিলোমিটার এর বেশি এই ক্ষেত্রে হয় না। এবার হচ্ছে ট্রপিক্যাল লজ বা লঘু, যেটাকে বা ট্রপিক্যাল লো যেটাকে বলা হচ্ছে ট্রপিক্যাল লোজ বা লঘু নিম্নচাপ। সেটা কি, সেটা হচ্ছে ক্রান্তীয় সমুদ্রর সব অংশে এই লঘু নিম্নচাপটা সৃষ্টি হতে দেখা যেতে পারে। ফলে বিভিন্ন প্রকার যে দুর্বল শ্রেণীর ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সেটা কিন্তু সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের ফলে যে ITCZ ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্ট জোন, সেটার যে চলন বা অভিসরণ ঘটে, অর্থাৎ উত্তরায়ণের সময় সেরকম ITCZ-এর যে সেটা উত্তর দিকে সরে যায় এবং দক্ষিণায়নের সময় সেটা দক্ষিণ গোলার্ধে চলে আসে। এই অভিসরণ অঞ্চল যখন ক্রান্তীয় অঞ্চলে সরে যায় তখন এই দুর্বল বা এই লঘু বা যেটাকে বলা হচ্ছে ট্রপিক্যাল লোজ, সেটা কিন্তু সৃষ্টি হয়, এবং এর গতিবেগও খুব একটা বেশি থাকে না, 40 থেকে 60 কিলোমিটার। এরপরে হচ্ছে ট্রপিক্যাল ডিপ্রেশন।
আচ্ছা, ট্রপিক্যাল ডিপ্রেশনটা কি? আসলে ক্রান্তীয় অঞ্চলের এই দুর্বল ঘূর্ণিঝড়কে আম, এটা বলা যেতে পারে ঘূর্ণিঝড়ের প্রথম পদক্ষেপ বা প্রথম অংশ যেখানে ডিপ্রেশনটা সৃষ্টি হচ্ছে, তা ক্রান্তীয় নিম্নচাপ বা ডিপ্রেশন, ট্রপিক্যাল ডিপ্রেশন বলা হচ্ছে। ক্রান্তীয় অঞ্চলে দুর্বল যে ঘূর্ণিঝড়গুলো থাকে, যার গতিবেগ সাধারণত ওই 40 থেকে 60 কিলোমিটার বা তার থেকে হয়তো দেখা যেতে পারে 60 থেকে 80 এরকমের মধ্যে ঘোরাফেরা করে। এই রকম যে ডিপ্রেশনগুলো তৈরি হয়ে থাকে সেগুলো মূলত বেশিরভাগ ক্ষেত্রে ওই শরৎকালে অক্টোবর সেপ্টেম্বর, গ্রীষ্মকালে কিছুটা ক্ষেত্রে মে জুন জুলাই এরকম ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে ট্রপিক্যাল ডিপ্রেশন। অর্থাৎ বলা যেতে পারে যে আমফানটা যদি সেরকমভাবে সিভিয়ার বা এরকম তার প্রাবল্যতা যদি না থাকতো, অর্থাৎ তার যদি গতিবেগ এই 60-70 বা এরকমের মধ্যে অবস্থান করতো, তাহলে সেটাকে আমরা বলতাম হচ্ছে ট্রপিক্যাল ডিপ্রেশন, এরকমভাবে ধরতে পারি। অর্থাৎ ওই 50 থেকে 70 এরকমের মধ্যে ঘোরাফেরা করে এই ট্রপিক্যাল ডিপ্রেশনটা। তাহলে এটা গেল হচ্ছে আমাদের কিন্তু উইক যে সাইক্লোনগুলো রয়েছে, উইক সাইক্লোনের আমি ভাগটা বললাম। এর পরের যে ভাগটা, এটা উইক সাইক্লোন, এটাকে বলা হবে হচ্ছে ট্রপিক্যাল স্টর্ম। অর্থাৎ স্টর্ম যেটা, যে ট্রপিক্যাল স্টর্ম যেটা, অর্থাৎ প্রবল ক্রান্তীয় ঝড়, সেটা আস্তে আস্তে মানে এবার কিন্তু গতিবেগটা বাড়ছে। অর্থাৎ ঘূর্ণবাদটা আস্তে আস্তে শক্তিশালী হতে থাকছে। কিভাবে? সেটা হচ্ছে এর গতিবেগ সাধারণত 50 থেকে 120 কিলোমিটার/আওয়ার। আগেরগুলো আমি পার আওয়ার বলিনি। যাই হোক, 50 থেকে 120 কিলোমিটার বা তার আগেরগুলো যে 50 থেকে 70 বা 40 থেকে 60 কিলোমিটার/আওয়ার গতিবেগ থাকে। এবং এগুলো একটা মানে সমচাপ যে রেখাগুলো, সেগুলো একটা বৃত্তাকার আকার ধারণ করে। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা ট্রপিক্যাল ডিপ্রেশন, সেটা কিন্তু আস্তে 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 গভীর নিম্নচাপের দিকে এগোচ্ছে। এবার সব ডিপ্রেশন যে এরকম যে ট্রপিক্যাল স্টর্মে পরিণত হবে এমন কোনো কিন্তু মানে বাধ্যবাধকতা নেই। আচ্ছা, এর পরে যেটা, সেটা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন। এই ট্রপিক্যাল সাইক্লোন সাধারণত যেটা হয়, তার বিধ্বংসী ক্ষমতা বাড়তে থাকে এবং এর গতিবেগ প্রায় 120 থেকে 300 বা 400 কিলোমিটার/আওয়ার হয়ে যায়। এই মানে এই যে ট্রপিক্যাল সাইক্লোন, এই যে নামগুলো বা সিভিয়ার ট্রপিক্যাল সাইক্লোন যেটাকে বলা হচ্ছে, বা এইগুলোর নামের ক্ষেত্রেই আমরা ভারতবর্ষের সাইক্লোন, চীন এবং জাপান সাগরে টাইফুন, চীনে টাইফুন, জাপানে তাইপু বা তাইফু বলে, ফিলিপাইন দ্বীপপুঞ্জে ব্যাগুই, অস্ট্রেলিয়ার উপকূলে উইলি উইলি, ক্যারিবিয়ানে হচ্ছে ক্যারিবিয়ান উপসাগর বা মেক্সিকো উপসাগরে আমরা দেখতে পাই হ্যারিকেন। এগুলো হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন, যেগুলোর গতিবেগ 120 থেকে 300 বা 400 কিলোমিটার/আওয়ার হয়ে যায়। অর্থাৎ এইটা গেল হচ্ছে সার্বিকভাবে WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, সেটা কিন্তু ভাগ করেছে। কিন্তু অন্যদিকে যদি দেখা যায়, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা রয়েছে, বা ভারতীয় আবহাওয়া দপ্তর, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা IMD, সে কিন্তু আবার ভাগ করেছে অন্যভাবে। সে ভাগ করেছে কি লো প্রেশার এরিয়া, ডিপ্রেশন, ডিপ ডিপ্রেশন, সাইক্লোনিক স্টর্ম, সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, হেভি অর ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, আর সুপার সাইক্লোনিক স্টর্ম। এটা কিন্তু বায়ুর গতিবেগের অনুসারেই কিন্তু ভাগ করেছে। এবং আমরা জানি বায়ুর গতিবেগ নটে মাপা হয়ে থাকে, নট বা নটিক্যাল মাইলে। সেক্ষেত্রে আমরা যেগুলো লো প্রেশার এরিয়া বা যেগুলো আমরা দেখতে পাবো, যেটা IMD অনুসারে, সেখানে বলছে 17 নটের কম। তারপর ডিপ্রেশন যখন হবে, অর্থাৎ সেক্ষেত্রে বায়ুর গতিবেগ থাকবে 17 থেকে 27 নট। ডিপ ডিপ্রেশন যখন হবে 28 থেকে 33। সাইক্লোনিক স্টর্ম যখন হচ্ছে তখন 34 থেকে 47।
সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে 48 থেকে 63, ভেরি বা অর হেভি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম 64 থেকে 119 বা 64 থেকে 119 নট, অ্যান্ড সুপার সাইক্লোনিক স্টর্ম সেটা হচ্ছে 119 নটের অধিক, অর্থাৎ 119-এর অধিক। আর উমফুন আমাদের বলা হচ্ছে এটা একটা ওই সুপার সাইক্লোনিক স্টর্ম এর দিকে যাচ্ছে, এবং বলা হচ্ছে 99 সালের যে সাইক্লোন হয়েছিল সুপার সাইক্লোন, তখন কিন্তু এই সুপার সাইক্লোনের কিন্তু নাম সেরকমভাবে ছিল না। 2004 সালের পরে আমি সেটা নিয়েও আলোচনা করব, যে নামকরণের যে এই পদ্ধতি সেটা, এবং তার পরবর্তীকালে এটাকে আবার চেঞ্জ করা হয়েছে, সেগুলোও আমি বলবো। তা এই যে টোটাল যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে উমফুন বা আমফান সেটা কিন্তু সিভিয়ার থেকেও সুপার সাইক্লোনিক দিকে চলে গেছে, এবং বলা হচ্ছে যে 1999 সালে সুপার সাইক্লোনের যে গতিবেগের ক্ষেত্রে বলছে কেন এতখানি তার সঙ্গে তুলনা করা হচ্ছে, কারণ এই যে কেন্দ্র সুপার এই সাইক্লোনের কেন্দ্রে যে ঘূর্ণবাতের চক্ষু বলা হচ্ছে, বা সেই ঘূর্ণবাতের চক্ষুর সেখানে হচ্ছে বায়ুচাপ, যেখানে 1999-এ 912 মিলিবার ছিল, সেটা অলরেডি আমফুনের ক্ষেত্রে 911 হয়ে গেছে। যখন সেটি 510 কিলোমিটার দূরে ছিল তখন আরও একটুখানিও কমে গেছে শোনা গেছে। সুতরাং যত এর নিম্নচাপ কেন্দ্র আরও ঘনীভূত হবে, নিম্নচাপটি যদি আরও ডিপ ডিপ্রেশনের থেকেও আরও বেশি সিভিয়ার বা তার থেকেও যদি যেতে থাকে নিচের দিকে লো প্রেশার জোন, তাহলে কিন্তু তার কিন্তু গতিবেগটা আস্তে আস্তে আরও বাড়তে থাকে। সেই জন্য এটা নিয়ে এত মানে বিধ্বংসী ক্ষমতা তো বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের টাইপ, যেটা WMO এবং হচ্ছে IMDর অনুসারে। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নামকরণ, যে সাইক্লোনিক এই কথাটাই আসলো কোত্থেকে। সাইক্লোন শব্দটি আসলে কাইক্লোস নামক গ্রিক শব্দ থেকে গ্রহণ করা হয়েছে, আসলে যার অর্থ হচ্ছে কয়েল অফ স্নেক বা কুণ্ডলী। গত যে শতাব্দী তার মধ্যভাগে হেনরি পেডিংটন তিনি বঙ্গোপসাগরে এবং আরব সাগরে এই ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণিঝড়কে লক্ষ্য করেন, এবং সেখান থেকে এই সাইক্লোনিক নামটি এসছে বলে ধরা হয়। আচ্ছা, এই গেল হচ্ছে নামকরণ। এবার হচ্ছে কোথায় কোথায় দেখতে পাওয়া যায় সেটাও তো আমাদের জানা উচিত, যে আমাদের এই ট্রপিক্যাল সাইক্লোন কোথায় কোথায় দেখতে পাওয়া যায়। ট্রপিক্যাল সাইক্লোন মূলত ক্রান্তীয় ঘূর্ণবাত 6টি অঞ্চলে মূলত WMO বলেছে যে দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ক্রান্তীয় উত্তর আটলান্টিক মহাসাগর, যেখানে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, মেক্সিকো উপসাগর, ক্যারিবিয়ান সাগর বলা হচ্ছে। ক্রান্তীয় উত্তর প্রশান্ত মহাসাগরের পূর্বাংশ, অর্থাৎ মেক্সিকো, মধ্য আমেরিকা, পশ্চিম উপকূল এগুলোতে। ক্রান্তীয় উত্তর প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশ, অর্থাৎ ফিলিপিন দ্বীপপুঞ্জ, চীন সাগর, জাপান, যেখানে ওই তাইফু ব্যাগুই নামে পরিচিত হচ্ছে। বঙ্গোপসাগর আরব সাগরে, যেটা ভারতে মূলত বলা হচ্ছে যে ভারতের পূর্ব উপকূল যেটাকে, এবং আরব সাগর মানে পশ্চিম উপকূলে এর প্রভাবটা তুলনামূলকভাবে কম, পূর্ব উপকূলে একটু বেশি। তার কারণ হচ্ছে পূর্ব উপকূল যতখানি না বিস্তৃত বা যতখানি মানে ফাঁকা অবস্থায় রয়েছে, কিন্তু পশ্চিম উপকূল আরব সাগর দিকে যদি দেখতে পাওয়া যায় সেখানে কিন্তু প্রায় বেষ্টিত রয়েছে। ওইদিকে আমরা দেখতে পাবো মানে অনেক দেশগুলোকে দ্বারা প্রায় বেষ্টিত হয়ে যায়, যার জন্য এটার ক্ষেত্রে একটা বলা হয়ে থাকে যে সেখানে অতটা ফর্ম করতে পারে না, এবং এইখানে সাইক্লোন নামে পরিচিত এই আমরা জানি। দক্ষিণ ভারত মহাসাগর, মাদাগাস্কার 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত, এবং হচ্ছে দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়া, এই সব অঞ্চলে যে দেখতে পাওয়া যাচ্ছে। আরেকটা হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশ, সেখানে হচ্ছে সোমায়া, ফিজিও দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল, এইখানে যেখানে উইলি নাম দেওয়া হচ্ছে সেই অঞ্চলটাতে। মোট এইরকম 6টা অঞ্চলে
6টা অঞ্চল WMO বলছে দেখতে পাওয়া যায়। মূলত যেটা অক্ষাংশ অনুযায়ী বলা হয় 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি উভয় গোলার্ধে, মানে নিরক্ষরেখার উভয় দিকেই 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে আমরা এই ট্রপিক্যাল সাইক্লোনের যে অবস্থান বা ভৌগোলিক বন্টনটাকে লক্ষ্য করতে পারবো। আচ্ছা, এবার যেটা মূলত সেটা হচ্ছে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে এই যে মানে সাইক্লোনটা তৈরি হচ্ছে তার সৃষ্টির কারণ, সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা ফার্স্টে আলোচনা করার ক্ষেত্রে আমাদের কতগুলো জিনিস আমাদের জেনে রাখা ভালো, যে এটা কিভাবে সৃষ্টি হচ্ছে তার ক্ষেত্রে কতগুলো শর্ত বলা যেতে পারে, সৃষ্টির কারণের থেকে শর্ত বলা যেতে পারে, যে এগুলো হলে তবেই কিন্তু এরকম সাইক্লোন, ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টি হবে। কারণ চরিত্রগতভাবে ট্রপিক্যাল সাইক্লোন যেভাবে সৃষ্টি হচ্ছে এবং কিন্তু মানে টেম্পারেট সাইক্লোন বা নাতিশীতোষ্ণ অঞ্চলের যে ঘূর্ণবাত, সেখানের কিন্তু চরিত্রগত কিন্তু এই সৃষ্টি হওয়ার শর্ত বা সৃষ্টি হওয়ার কারণ চরিত্রগত কিন্তু পার্থক্য রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের এই উৎপত্তির শর্তগুলো আমরা একটু নিয়ে আলোচনা করি। প্রথমত হচ্ছে যেটা, সেটা হচ্ছে সাপ্লাই অফ সেন্সিবল অ্যান্ড লেটেন্ট হিট, অর্থাৎ লিনতাপের সরবরাহ বা ইন্দ্রিয়গ্রাহ্য তাপ তাপ এটা কি একটুখানি ব্যাখ্যা করি। আসলে যেটা হয় সেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির জন্য সমুদ্রপৃষ্ঠের গড় উষ্ণতা সেটা 26 ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। আর হচ্ছে সমুদ্রপৃষ্ঠের ওপর তাপমাত্রা 27 ডিগ্রি হলে ঘূর্ণবাত বিকাশ সবথেকে ভালো বা আদর্শ বলা যেতে পারে। 26 ডিগ্রি তো ন্যূনতম হওয়া উচিত, কিন্তু 27 ডিগ্রি হলে সেটা কিন্তু আদর্শ বলা যেতে পারে। সমুদ্রের এই উষ্ণতা আসলে কি করে, এই উষ্ণতা যদি এইরকম 27 ডিগ্রি বা 26 ডিগ্রি এরকম থাকে, তাহলে জলের বাষ্পীভবনে সাহায্য করে, অর্থাৎ জল বাষ্পীভূত হয়ে যাবে। জল বাষ্পীভূত হলে কী হবে, বায়ুতে জলীয় বাষ্পের যোগান বাড়বে বা অব্যাহত থাকবে। আর এই জলীয় বাষ্পই কিন্তু ঘূর্ণাবর্তকে কিন্তু সচল, মানে চলতে তো সাহায্য করবে, না হলে তো সেটা তো যদি বাষ্পীভবন যদি যদি না হয় সেরকমভাবে, যদি জলীয় বাষ্প না আসে, তাহলে সেটা ফর্ম হবে কিভাবে। আর এই যে জলীয় বাষ্প সেই কিন্তু করে ঘূর্ণবাতটাকে সচল রাখতে এই লিনতাপের যোগান দেয় বায়ুতে। ফলে যেটা হয়, নিম্ন বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের যোগান যত বাড়বে তত ঊর্ধ্ব আকাশে যখন যাচ্ছে, এই জলীয় বাষ্প যেহেতু হালকা, সে ওপরের দিকে উঠবে। ওপরের দিকে উঠলে কী হবে, টেম্পারেচার কমতে থাকবে। আর যত উপরের দিকে উঠতে লাগবে সেটা কিসে পরিণত হবে, ঘনীভূত হবে, অর্থাৎ ঘনীভবন প্রসেস, অর্থাৎ কনডেনসেশন প্রসেস। আর কনডেনসেশন প্রসেসের ফলে জলীয় বাষ্প জলকণায়, আরও উপরে উঠলে সেটি আস্তে আস্তে বরফ কণায়, আস্তে আস্তে এই বরফ কণা মেঘের সৃষ্টি করবে। অর্থাৎ এরকমভাবেই কিন্তু লিনতাপ, জলীয় বাষ্প ঘনীভবনের ফলে লিনতাপ ত্যাগ করতে লাগবে এবং ঊর্ধ্ব বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে লিনতাপ জমা হবে। আর এই লিনতাপই কিন্তু বলা যেতে পারে যে ঘূর্ণাবর্তকে শক্তি যোগান দেয়, এবং শক্তি এমন শক্তি যে আস্তে আস্তে সে আরও শক্তিশালী হতে থাকে। গ্রীষ্মের শেষে এবং শরতের শুরুতে এই ক্রান্তীয় এই সমুদ্র সবচেয়ে বেশি উষ্ণ থাকে। ফলে যেটা হয় সেটা হচ্ছে বেশিরভাগ ঘূর্ণাবর্তের বিকাশ এই সময়, মানে অর্থাৎ মে, জুন, সেপ্টেম্বর, অক্টোবর এরকম টাইমটাতেই কিন্তু এই যে ঝড়গুলো সেগুলো কিন্তু সৃষ্টি হয়। তোমরা যদি প্রিভিয়াস হিস্ট্রিগুলো দেখে থাকো তাহলে সেক্ষেত্রে দেখবে অক্টোবর মাসে ফাইলিন, হুদহুদ এগুলো সৃষ্টি হয়েছে। তারপরে আয়লা সৃষ্টি হয়েছিল 25শে মে। সুতরাং আবার এই আমফুন বা উমফুন আসছে, সেটাও হচ্ছে এই 21-22 তারিখে। সুতরাং এই যে 20-21 তারিখে, 20-21 তারিখে। সুতরাং এই যে মে মাস এবং জুন মাস বা অক্টোবর, সেপ্টেম্বর এগুলো কিন্তু আদর্শ টাইম বলা যেতে পারে। আচ্ছা, এর দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে উষ্ণ জলের গভীরতা। উষ্ণ জলের গভীরতা কি? অর্থাৎ সমুদ্রের যে উষ্ণ জল, যেটা আমি আগেই বলেছি 27 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া মানে একটা আদর্শ ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টি হওয়ার ক্ষেত্রে, এই উষ্ণ জলের গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে কমপক্ষে 60 থেকে 70 মিটার গভীর হওয়া আবশ্যক।
অর্থাৎ সমুদ্রের যে উষ্ণ জলের গভীরতা, মানে এই 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটা কিন্তু আমার শুধুমাত্র সমুদ্র পৃষ্ঠেও থাকলেও হবে না, তার থেকে কিন্তু 60 থেকে 70 কিলোমিটার গভীর পর্যন্ত থাকতে হবে। আর এটা যদি না হয় তাহলে এই গভীর পরিচলন স্রোতের কারণে নিচের শীতল জল উপরে উঠে আসবে, আর ফলে যেটা হবে সেটা জলের বাষ্পীভবন প্রক্রিয়া বাধা পেয়ে যাবে, আর বাধা পেলেই ঘূর্ণবাত বিলীন হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর যে শর্তটা সেটা হচ্ছে বায়ুমণ্ডলের নিচু স্তরের বলা যেতে পারে প্রাকগোলযোগের উপস্থিতি, মানে সেটা অবশ্যই দরকার। কেন সেটা একটুখানি ব্যাখ্যা করি। সেটা হচ্ছে এই যে একটি শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টি হতে গেলে নিম্ন বায়ুমণ্ডলে দুর্বল একটা ওই প্রাকগোলযোগের উপস্থিতি বিশেষভাবে প্রয়োজন। এটা কিভাবে হচ্ছে? আসলে গ্রীষ্মের সময় ITCZ, যেটা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, সেটা উত্তর গোলার্ধে অবস্থানের কারণে মানে সরে যাচ্ছে, অভিসরণ হচ্ছে। এর ফলে জলভাগের ওপরে ওই ইস্টার্লি ওয়েভ এর সঙ্গে জলভাগের উষ্ণতার স্থানীয় পার্থক্যের ফলে ছোট ছোট কিছু থান্ডারস্টর্মের সৃষ্টি হয়। এই থান্ডারস্টর্মগুলোই কিন্তু যেটা হচ্ছে, থান্ডারস্টর্মগুলোই কিন্তু এই ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির ক্ষেত্রে একটা প্রাক অবস্থা, একটা অনুকূল অবস্থার সৃষ্টি করছে। ঠিক আছে। আচ্ছা, এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে গোলযোগের উপস্থিতি। এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা শর্ত। সেটা কি? সেটা আমি একটুখানি যদি ব্যাখ্যা করতে যাই তাহলে সেখানে বলা ভালো যে কোনো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, আমি তো পৃথিবীকে বায়ু তো একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ না, সে তার যে চাপজনিত কারণে সে একটা স্থান থেকে অন্য স্থানে যায়, এটা আমরা খুব ভালো মতনই জানি। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই কোনো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অবশিষ্টাংশ, অর্থাৎ টেম্পারেট সাইক্লোন যে রয়েছে তার যে অবশিষ্টাংশে রূপে পরিত্যক্ত অতি দুর্বল ট্রাফ। এবার ট্রাফটা কি? এইটা ট্রাফটা না বুঝলে তোমরা সেটা কখনোই বুঝতে পারবে না। দেখো এই ছবিটাতে দেখতে পাচ্ছ যে একটা ভি আকৃতির একটা ছবি দেখতে পাচ্ছ, যেখানে দেখা যাচ্ছে রিজ লেখা রয়েছে এবং নিচের দিকে দেখো লেখা রয়েছে সেটা হচ্ছে ট্রাফ। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি রিজটার দিকে একটুখানি লক্ষ্য করে দেখি তাহলে 5520 লেখা রয়েছে। দেখো সাইডের দিকে একটা লেখা রয়েছে 5460। এবার 5520 এবং 5460-এর মধ্যে একটুখানি লক্ষ্য করে দেখো, যেটা 5520 রয়েছে সেটাকে আমি যদি ধরে নিই কোর, বা সেটা যদি আমার কেন্দ্র ধরা হয়ে থাকে, তাহলে আমার কেন্দ্র থেকে বাইরের দিকে কিন্তু আমার মানটা কিন্তু কমছে। তাহলে মানটা যদি বাইরের দিকে কমে তাহলে ভেতরের দিকে যদি বেশি রয়েছে তাহলে ভেতরের দিকে আমার বলা যেতে পারে হাই প্রেশার। আবার যদি আমি ট্রাফের দিকে আসি তাহলে ট্রাফের দিকে আমি আসলে আমি দেখতে পাবো যে 5520টা হচ্ছে বাইরের দিকে আর 5460টা হচ্ছে ভেতরের দিকে। অর্থাৎ ভেতরের থেকে বাইরের দিকে কিন্তু ট্রাফের ক্ষেত্রে মানটা কিন্তু বাড়ছে। অর্থাৎ ভেতরের দিকে মান কম মানে হচ্ছে সেখানে লো প্রেশার। এবার তাহলে লো প্রেশার থেকে এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ট্রাফে, তার মানে হচ্ছে লো প্রেশার এবং তাকে বেষ্টন করে রয়েছে বাইরের দিকে সেটা হচ্ছে কোল্ড এয়ার বাইরের দিকে। অর্থাৎ ভেতরে লো প্রেশার এবং বাইরের দিকে হচ্ছে উচ্চচাপ, অর্থাৎ হচ্ছে কোল্ড এয়ার। আবার ঠিক রিজের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে ভেতরের দিকে রয়েছে হচ্ছে হাই প্রেশার এবং বাইরের দিকে রয়েছে হচ্ছে ওয়ার্ম এয়ার বা গরম বায়ু। তাহলে এটা থেকে আমরা একটা আন্দাজ করতে পারি
যে ট্রাফের ক্ষেত্রে কিভাবে আমাদের এই যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে ট্রাফটা, আমাদের ট্রপিক্যাল সাইক্লোনের ক্ষেত্রে এই যে ক্রান্তীয় ঘূর্ণবাতের ট্রাফটা কিভাবে লিনতাপ ত্যাগ করে আস্তে আস্তে সে এই ঘূর্ণবাতকে ট্রপিক্যাল সাইক্লোনের ক্ষেত্রে কিন্তু আমার শক্তি বা লিনতাপ প্রদান করছে। সেটা হচ্ছে এই যে পরিত্যক্ত অতি দুর্বল ট্রাফ বলছি, সেটা ট্রোপোস্ফিয়ারে অবস্থান করলে তার কেন্দ্রে যে উষ্ণ বাতাসটা রয়েছে সেই বাতাস কিছু লিনতাপ নির্গত হয়, এই বাতাস যে থাকে, আর সেটা শক্তি সরবরাহ করে এই ঘূর্ণাবর্তকে। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমাদের পরের পয়েন্ট যেটা, সেটা যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো, সেক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি তাহলে আমরা যে পয়েন্টটা আমরা পাবো সেই পয়েন্টটার নাম হচ্ছে কোরিওলিস বল, যেটা কিন্তু বলা যেতে পারে কোরিওলিস ফোর্স আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের পৃথিবীর আবর্তন গতির ফলে এই কোরিওলিস ফোর্সের কিন্তু সৃষ্টি হয়ে থাকে। ঘূর্ণাবর্ত সৃষ্টির জন্য ন্যূনতম যে কোরিওলিস বলের দরকার সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে 10⁻⁻5 ডাইন। এবার নিরক্ষরেখায় যেহেতু বলা যায় যে কোরিওলিস বলের মান 0, কেন 0? কারণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর পরিধি হচ্ছে সবথেকে বেশি, তার ফলে পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষীয় যে ব্যাস বা ব্যাসার্ধ যেটাই করা যায় সেটা কিন্তু দূরত্বটা বা ব্যাসার্ধটা বেশি হওয়ার ফলে সেইখানে এই যে পৃথিবীর নিউটনের যে মহাকর্ষ সূত্র সেই অনুযায়ী কিন্তু সবথেকে কম হয়, ফলে কোরিওলিস বলও এখানে 0। এবং যত আমি মেরুরেখার দিকে যাব বা মেরু অঞ্চলের দিকে যাব তত কিন্তু কোরিওলিস বল বাড়তে থাকে। আর এই 0 হওয়ায় নিরক্ষীয় অঞ্চলে ঘূর্ণবাত কখনো কখনো বিকাশ লাভ করে। এবার আমার দেখতে হবে যে অক্ষাংশ তাহলে নিরক্ষীয় অঞ্চলে মাঝে মাঝে সেটা বিকাশ লাভ করছে, যেহেতু কোরিওলিস বল 0 হচ্ছে, সেরকমভাবে তৈরি হতে পারে না। এবার অক্ষাংশ যেই বৃদ্ধি পাবে সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো কিন্তু এটা যদি আমি ধরে নিই, যদি নিরক্ষীয় একটা ব্যাসার্ধটা নিই, তাহলে সেটা যদি একটা ত্রিভুজের মতন যদি আমি এঁকে নিই, যেটা আমি দেখাচ্ছি এইখানে, সবাই দেখতে পারবে হয়তো। যদি একটা পৃথিবী হয় তাহলে পৃথিবীর ক্ষেত্রে আমার এটা যদি নিরক্ষ একটা তল হয়ে থাকে, তাহলে নিরক্ষীয় তলের এটা যদি কেন্দ্র হয়ে থাকে, তাহলে নিরক্ষীয় তলের এই কেন্দ্রের এটা হচ্ছে ভূমি। আমি যদি এইটা যদি লম্ব ধরে নিই তাহলে এটা হবে হচ্ছে, আমি এখান থেকে যেই ব্যাসার্ধটা, এই যে বৃত্তচাপটা রয়েছে, এখান থেকে যদি আমি এটা যদি একটা কেটে নিই তাহলে এটা অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। তাহলে এই যে যত আমি নিরক্ষীয় অঞ্চলের 0 ডিগ্রি, তাহলে এইখান থেকে যত আমি নিরক্ষরেখা থেকে যত 90 ডিগ্রির দিকে যেতে থাকবো, 90 ডিগ্রি উত্তর বা 90 ডিগ্রি যদি দক্ষিণ, দুই দিকে আমি একদিকে দেখালাম, তাহলে আমার কি হচ্ছে, এই সাইন থিটার মান বৃদ্ধি পাচ্ছে, অক্ষাংশ তার মানে বৃদ্ধি পাচ্ছে, তার মানে সাইন থিটার মানও বৃদ্ধি পাচ্ছে। তাহলে নিরক্ষীয় অঞ্চল থেকে সাইন থিটার মান বৃদ্ধি পাওয়ায় কোরিওলিস শক্তির বলও কিন্তু বাড়তে থাকে, এবং 5 ডিগ্রি অক্ষাংশ অতিক্রম করলেই কিন্তু কোরিওলিস বল ঘূর্ণবাত বিকাশের একটা ক্রিটিক্যাল ভ্যালুতে এসে পৌঁছায়। এই জন্য বলা হয়ে থাকে প্রায় 70% যেসব ক্রান্তীয় ঘূর্ণবাতগুলো সেগুলো হচ্ছে 10 ডিগ্রি অক্ষাংশ থেকে 22 ডিগ্রি বা 25 ডিগ্রির মধ্যে অক্ষাংশের মধ্যে বিকাশ লাভ করে, 20, 22, 25 এর মধ্যে বিকাশ লাভ করে। তাহলে কোরিওলিস বল কিন্তু একটা মারাত্মক দিক। আবার
এটা আবার ভাবলে হবে না যে আমি তার মানে যত উপরের দিকে যেতে থাকবো অর্থাৎ 90 ডিগ্রিতে গিয়ে কি তাহলে কি ক্রান্তীয় ঘূর্ণিঝড় বেশি হবে না, কারণ সেক্ষেত্রে কিন্তু আবার কিন্তু আমার আরেকটা জিনিস দেখতে হবে যে সূর্যরশ্মির পতন কোণ 90 ডিগ্রিতে কিন্তু সূর্যরশ্মির পতন কোণ তির্যক হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওটা বাধা। সুতরাং আমার কোরিওলিস বলার সঙ্গে সঙ্গে আমাকে দেখতে হবে যে উচ্চ অক্ষাংশে যেতে যেতে কিন্তু সেখানে কিন্তু সূর্যরশ্মি পতন কোণের যে তির্যকতা তার ফলেও কিন্তু ঘূর্ণবাদ সেরকমভাবে সৃষ্টি হতে পারবে না, নিরক্ষরেখাতেও সেভাবে সৃষ্টি হতে পারবে না। আবার মেরু অঞ্চলের দিকে যত যাবো শীতলতার জন্য সেখানেও কিন্তু, এবং শীতলতাটা কেন হচ্ছে সূর্যরশ্মি পতন কোণের তির্যকতার জন্য, ফলে সেখানেও কিন্তু সৃষ্টি হতে পারবে না। সুতরাং আদর্শ জায়গা যে কোন জায়গাটায় 10 ডিগ্রি থেকে 22 ডিগ্রি বা 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। এই গেল। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট যদি আমি ধরে নিই সেটা হচ্ছে আমরা যেটা বিচার করব সেটা হচ্ছে 6 নম্বর যে পয়েন্ট সেটাকে আমরা বলবো যে বাতাসের ন্যূনতম উলম্ব উত্থান। সেটা কি? বাতাসকে এমন একটি ন্যূনতম উচ্চতায় উঠতে হয় যেখানে ঘনীভবনের ফলে যে উদ্ভূত লিনতাপ, আমি এর আগেও এটা বলেছি যে ঘনীভবনের ফলে লিনতাপ যে ত্যাগ করছে সেই লিনতাপ ঘূর্ণবাদ সৃষ্টির জন্য শক্তি যোগান দেয়। ফলে এই বাতাস ঊর্ধ্বগামী হলে যেটা ইনফ্লো হচ্ছে, আমি আগে আবার বলছি যে উপরে যত যাবে তত কী হবে, ডাইভারজেন্ট হবে, এবং সেটা কী হবে নিজেদের মধ্যে যে উপরে যাওয়ার ফলে উচ্চচাপ হবে, এবং উচ্চচাপের ফলে যেটা হচ্ছে সেটাও উপরে গিয়ে চাপ বেড়ে যায়, উচ্চচাপের সৃষ্টি হয়, এবং বায়ুর অণুগুলোর মধ্যে পারস্পরিক সংঘর্ষ বৃদ্ধি পায়। সংঘর্ষ হওয়ার ফলে সেখানে তাপমাত্রা বেড়ে যায়, ফলে নিচের দিকে নামতে থাকে, এবার ওপর থেকে আবার নিচের দিকে নামতে থাকে। এবং এই যে ঊর্ধ্বগামী হলো, এই যে ইনফ্লো, এবার উপর থেকে আমার যেটা নিচের দিকে নামছে সেটা এবার এসে কোথায় করবে, যেটা ভূপৃষ্ঠে সারফেস অংশে সেইখানে যেখানে নিম্নচাপ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে, উষ্ণ ক্ষেত্র, সেখানে আসবে। এই যে ইনফ্লো চালু থাকে এটা কিন্তু ঘূর্ণবাদ সৃষ্টির ক্ষেত্রে বিকাশ লাভ করায়। ফলে আমার কিন্তু যত উপরে যেতে থাকবে উলম্ব একটা ন্যূনতম কিন্তু উত্থান দরকার, সেই কিন্তু কী করবে ঘূর্ণাবর্তকে লিনতাপ যোগান দেবে। কারণ যত উপরের দিকে উঠবে তত কি হবে, জলীয় বাষ্প লিনতাপ ত্যাগ করে সে ঘনীভূত হবে, আর লিনতাপটা এই যে ইনফ্লো করাতে সাহায্য করবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের 6 নম্বর পয়েন্ট। 7ম পয়েন্ট যদি আমরা ধরে নিই সেটা কি, সেটা হচ্ছে ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে কেন্দ্র বহির্মুখী বায়ুপ্রবাহের উপস্থিতি। এটা কি হচ্ছে, ঘূর্ণাবর্তের শক্তিটা যেটা সেটা অব্যাহত থাকার জন্য ট্রোপোস্ফিয়ারের ওপর দিকে কিন্তু আমি যেটা আবার বলছি কেন্দ্র বহির্মুখী বল, সেটা কিন্তু বায়ুপ্রবাহ উপস্থিত আবশ্যক। কারণ ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে কেন্দ্র বহির্মুখী যে বায়ুপ্রবাহ আর নিম্ন বায়ুমণ্ডলে নিম্নচাপ কেন্দ্রকে আরও গভীর করে তোলে। কারণ ওপরে বহির্মুখী হচ্ছে সেটা নিজেদের মধ্যে যে কণাগুলো রয়েছে বায়ুর কণা তার মধ্যে সংঘর্ষ হচ্ছে, চাপ বেড়ে যাওয়ায় উপরে চাপ বেড়ে যাওয়ায় ওখানে বহির্মুখী বলের সৃষ্টি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে বায়ুর কণার মধ্যে, এবং সে কি করছে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এবং সে এবার কি হবে নিচের দিকে নামতে শুরু করবে। নিচের দিকে নেমে এসে এবার নিচের দিকে যে আমাদের যে অংশটা রয়েছে অর্থাৎ যেখানে নিম্নচাপ কেন্দ্র নিম্ন বায়ুমণ্ডলে সেটাকে আরও গভীর করে তুলছে, কারণ সেটা কি হচ্ছে কনভার্জ হচ্ছে, ওপরের দিকে ডাইভার্জ হচ্ছে কেন্দ্র বহির্মুখ, এবং সেটা নিচের দিকে নেমে এসে সেটা নিম্নচাপ কেন্দ্রে যেটা সৃষ্টি করছে সেটা হচ্ছে উপরের দিকে ডাইভার্জ এবং নিচের দিকে কনভার্জ হচ্ছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে বায়ুমণ্ডলের আর্দ্রতার উপস্থিতি। বায়ুমণ্ডলের আর্দ্রতার উপস্থিতিটা কি? বায়ুমণ্ডলের আর্দ্রতার উপস্থিতিটা হচ্ছে একটি শক্তিশালী ঘূর্ণবাত সৃষ্টির জন্য ট্রোপোস্ফিয়ারে আর্দ্রতা অধিক থাকা বাঞ্ছনীয়।
জলীয় বাষ্পের যোগান যদি বেশি হতে থাকে, তাহলে কিন্তু দ্রুত কিউমুলোনিম্বাস মেঘ, যেটা উলম্ব মেঘ আমরা ধরে থাকি, কিউমুলোনিম্বাস মেঘ বিকাশ লাভ করতে পারে। এর ফলে ঘূর্ণবাত শক্তিশালী হয়ে ওঠে। এবং যদি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাহলে কিউমুলোনিম্বাস মেঘ কিন্তু সৃষ্টিই হবে না। বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা তাহলে কত দরকার? 50 থেকে 60% কম হলে পরিচালন প্রক্রিয়ার অভাবে মহাসাগরীয় অঞ্চলে কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টিতে বাধা পেয়ে ঘূর্ণবাত ধীরে ধীরে কিন্তু দুর্বল হয়ে যাবে। সুতরাং আমার মাথায় রাখতে হবে, আমার এক্ষেত্রে বলা দরকার যে বায়ুমণ্ডলে কিন্তু আর্দ্রতার অবশ্যই দরকার, অর্থাৎ বায়ু কিন্তু সম্পৃক্ত হতে হবে। আবার কিন্তু তাপমাত্রাও কিন্তু মানে মানে এমন জায়গায় থাকবে না যেখানে আপেক্ষিক আর্দ্রতা ওই 50 থেকে 60% হলে হবে না, তার থেকে 50 থেকে 60% কম হলে হবে না। ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে সৃষ্টির কারণ। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীবনচক্র। জীবনচক্রের প্রথমে যেইটা রয়েছে সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়, তারপরে রয়েছে গঠন পর্যায়, তারপর পরিণত পর্যায় এবং অন্তিম পর্যায়। প্রাথমিক পর্যায়টা কি? ঘূর্ণিঝড়ের প্রাথমিক অবস্থায় সমুদ্রের বিশাল অঞ্চল জুড়ে কিন্তু এলোমেলো বাতাস বায়ু ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে। আমি প্রথমেই বলেছি ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রধান 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 যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টি হবে কিন্তু সমুদ্রে। এবং এই বায়ুচাপ ধীরে ধীরে, যেহেতু উষ্ণ হচ্ছে, বায়ুচাপ ধীরে ধীরে কমতে থাকে এবং বায়ুচাপ হ্রাস পাওয়ায় এই বায়ু ঘূর্ণি বা এয়ার ভর্টেক্স যেটাকে বলা হচ্ছে সেটা সৃষ্টি হয়। এবং আমি প্রথমেই যেটা বলেছি যে বায়ুর গতিবেগ 40 কিলোমিটার হওয়া দরকার, 40 কিলোমিটার হয়। অর্থাৎ সেক্ষেত্রে আমরা যদি ওই যে ট্রপিক্যাল ডিপ্রেশন, তারপরে ট্রপিক্যাল স্টর্ম, তারপরে যে আমরা দেখতে পাচ্ছিলাম সিভিয়ার সাইক্লোনিক ট্রপিক্যাল সাইক্লোন, সেই যে সৃষ্টি হচ্ছে, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে আমি প্রথমেই বলেছিলাম যে ফার্স্টে ডিপ্রেশনটা তৈরি হবে। অর্থাৎ এরকমভাবে কিন্তু প্রাথমিক পর্যায়টাকে বলা যেতে পারে, প্রথমে ডিপ্রেশনটা তৈরি হচ্ছে। এবার হচ্ছে গঠন পর্যায়। এই পর্যায়ে নিম্নচাপ কেন্দ্রে বায়ুচাপ আরও কমে এবং কমতে কমতে যত কমবে তত গতিবেগ কিন্তু বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে এর গতিবেগ প্রায় 120 কিলোমিটার পার আওয়ার হয়ে যায়। অর্থাৎ সেটা আস্তে আস্তে কিন্তু ট্রপিক্যাল স্টর্মের দিকে এগোতে লাগে। এবার যেটা হচ্ছে সেখানে এই গঠন পর্যায়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু তার ঘূর্ণিঝড়ের উষ্ণ মানে কোষ সেটা সৃষ্টি হচ্ছে এবং কিন্তু যার ফলে যেটা ঘূর্ণবাতের প্রকৃত উৎপাদক শক্তি হচ্ছে। এরপরে হচ্ছে পরিণত পর্যায়। সেইখানে আস্তে আস্তে কিন্তু গতিবেগ কিন্তু আরও বৃদ্ধি পেতে শুরু করে এবং তার যে গঠন, সেই মানে গঠনের কিন্তু একটা সর্বোচ্চ সীমায় পৌঁছায়। অর্থাৎ তার ঘূর্ণবাতের চক্ষু সৃষ্টি হয়, ঝঞ্ঝা অঞ্চল, বহিস্থ অঞ্চল, এগুলো আমি একটু বাদেই আমি আলোচনা করব, সেগুলো সৃষ্টি হয়। এবং যেটা অন্তিম পর্যায়ে ঘূর্ণবাত স্থলভাগে প্রবেশ করে এবং করা মাত্রই লিনতাপ সরবরাহ এবং জলীয় বাষ্প কমতে থাকে। এবং আমরা জানি যত রেজিস্ট করবে বা যত স্থলভাগে আসবে তত কি বাধা পাওয়ার ফলে কিন্তু তার গতিবেগটা আস্তে আস্তে কমতে থাকবে এবং শেষ পর্যন্ত যত এগোতে থাকবে লিনতাপ সরবরাহ এবং যেহেতু বাতাসে জলীয় বাষ্প কমতে থাকবে, ফলে নিম্নচাপ কেন্দ্রটি দুর্বল হয়ে পড়বে এবং আস্তে আস্তে সেই ঘূর্ণিঝড়টা কিন্তু যত স্থলভাগের অভ্যন্তরে ঢুকতে থাকবে সেটি আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। এটা হচ্ছে জীবনচক্র। এবার হচ্ছে আমাদের হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আরেকটি, সেটা হচ্ছে এর গঠনের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর গঠনটা কীরকম হয়। এর অনুভূমিক গঠন রয়েছে এবং এর উলম্ব গঠন রয়েছে। ফার্স্টে অনুভূমিক গঠনটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করি। এর মূলত যে দেখা যেতে পারে সেটা হচ্ছে এর 6টা অঞ্চল দেখতে পাওয়া যায়। আমি যদি ভেতর থেকে আমি বাইরের দিকে যাই, এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ হয়তো, দেখো এইখানটা ভেতরটায় রয়েছে আই, তারপরে আই ওয়াল, তারপরে রয়েছে হচ্ছে রেন ব্যান্ড,
এখানে 3টে দেওয়া রয়েছে, কিন্তু আসলে হচ্ছে 6টা অঞ্চল রয়েছে। অর্থাৎ তার অনুভূমিকভাবে আমরা যেটা ফার্স্টে দেখতে পাবো, অর্থাৎ ঘূর্ণিঝড়ের কেন্দ্রে যেখানে বাতাস অপেক্ষাকৃত শান্ত থাকে তাকে ঘূর্ণিবাতের চক্ষু বলা হয়ে থাকে। এই অঞ্চলটি হয়ে থাকে বৃত্তাকার এবং এই অংশে কোনো মেঘ সৃষ্টি হয় না। এর ব্যাস 5 থেকে 10 কিলোমিটার। এই যে যেই জায়গাটা বলে লেখা রয়েছে সেটা দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে চোখের দেওয়াল, অর্থাৎ হচ্ছে ওয়াল। ঘূর্ণিঝড়ের চোখ এই যে ঝড়পুঞ্জ মেঘের আবরণ দিয়ে ঘেরা থাকে, একেই বলা হচ্ছে আমাদের কি ওয়াল। অর্থাৎ এই যে তাই সেটা কি হচ্ছে, মানে ঝোড়ো মেঘপুঞ্জ দ্বারা আবরণ করে থাকে এবং 10 থেকে 20 কিলোমিটার বিস্তৃত। এই অঞ্চলটিও বৃত্তাকার প্রায় বলা যেতে পারে। ঘূর্ণিঝড় যত শক্তিশালী হয়, মানে মানে এই ঘূর্ণিঝড় যত শক্তিশালী হয় ততই তার চোখ বা কেন্দ্র কিন্তু উষ্ণ হয়। একে ওয়ার্ম কোরও বলা হয়ে থাকে। অর্থাৎ এই যে চক্ষুর চারিপাশে, সেই চারিপাশে যে কিউমুলোনিম্বাস মেঘ দ্বারা আবৃত থাকে এবং সংকীর্ণ যে বলয় ঊর্ধ্বগামী বায়ুর গতিবেগ সর্বোচ্চ বজ্রপাত সহ বেশি বৃষ্টিপাত হয়। একে চক্ষু প্রাচীর বলা হচ্ছে এবং এর আমি বললাম যে 10 থেকে 20 কিলোমিটার এর কিন্তু প্রায় বিস্তৃতি হয়ে থাকে। এইখানেই কিন্তু মূলত বলা যেতে পারে যে এটার কিন্তু সবথেকে এর তুলনায় আমি বলছি যেটা সেটা বললাম যেটা এখানে কোনো রকমভাবে এটা অপেক্ষাকৃত শান্ত থাকে এবং চোখ বলা হচ্ছে বৃত্তাকার থাকে এবং 5 থেকে 10 কিলোমিটার। এরপরে যে ওয়াল, এই ওয়ালেই কিন্তু সবথেকে বেশি আঘাতটা আনে। অর্থাৎ এই যে শান্ত অবস্থা, ঘূর্ণবাতের কেন্দ্রে যে অবস্থিত, ঘূর্ণবাতের আস্তে আস্তে তো পাক খেতে খেতে এগোতে থাকে, গোল 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 পাক খেতে খেতে কুণ্ডলী আকারে যত এগোতে থাকে, তার মাঝখানে যখন কোনো একটা অঞ্চল যখন তার এই এর মধ্যে মানে ঘূর্ণবাতের চক্ষুর মধ্যে পড়বে, সেই অঞ্চলটা কিন্তু প্রায় বায়ুশূন্য, মেঘহীন, নির্মল আকাশ এবং শান্ত থাকবে। এবং যত এই ওয়াল এখানে আসবে তত কিন্তু কিউমুলোনিম্বাস মেঘ এবং বায়ুর গতিবেগ সর্বোচ্চ হবে। অর্থাৎ ওয়ালই হচ্ছে আমাদের যে ডিভাস্টেটিং পাওয়ার সেটা কিন্তু বাড়াচ্ছে, মানে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু বাড়াচ্ছে। আচ্ছা, এরপরে যেটা থাকে সেটা হচ্ছে কুণ্ডলী বলয় বা যেটাকে বলা হচ্ছে স্পাইরাল ব্যান্ড। এবং এখানটা কি হয় যে চোখের দেওয়াল এর বাইরে বৃষ্টিপাতের 2টি কুণ্ডলী বলয় দেখতে পাওয়া যায়। এগুলি কয়েকশো কিলোমিটার দীর্ঘ হয়ে থাকে এবং এগুলোর এটা দূরত্ব বা এটার বিস্তৃতি বলা যেতে পারে মানে 50 থেকে 80 কিলোমিটার। অর্থাৎ চক্ষু প্রাচীর এর বাইরে কিউমুলোনিম্বাস মেঘ ও বৃষ্টিপাতের 2টো কুণ্ডলী, এই যে কুণ্ডলী সেটা কিন্তু 50 থেকে 80 কিলোমিটার তফাতে অবস্থান করে থাকে। তার মানে আমার কিন্তু এর কিন্তু এই যে কুণ্ডলী বলয়, এটা কিন্তু আমার যেটাকে বলা হচ্ছে সেটাই আসল হচ্ছে বৃষ্টি বলয়, যেটাকে আমি এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেন ব্যান্ড। এবার হচ্ছে আমাদের হচ্ছে অ্যানুলার বেল্ট বা অ্যানুলার জোন যেটাকে বলা হচ্ছে। এইটা কি? এটা হচ্ছে বৃষ্টিপাতের কুণ্ডলী বলয়ের বাইরে, এখানে স্বল্প আর্দ্রতা, অধিক উষ্ণতা একে অঞ্চল, ঝড় এবং বৃষ্টি অঞ্চল সেরকমভাবে এখানে দেখতে পাওয়া যায় না, আর্দ্রতার পরিমাণও কমে যায়, ঝড়ের প্রকোপও কমে যায়। এটা হচ্ছে অ্যানুলার বেল্ট বা অ্যানুলার জোন। অর্থাৎ রেইন ব্যান্ডের আরও সরতে থাকছে। রেইন ব্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে 2টি, যেটা আমি বলেছি যে 2টি কুণ্ডলী, তারপরে হচ্ছে অ্যানুলার জোন। এরপরে অ্যানুলার জোনের পরে যেটা রয়েছে আউটার কনভেকটিভ বেল্ট বা বহিস্থ পরিচলন বলয়। আসলে এই যে অ্যানুলার জোন বা অ্যানুলার বেল্টের বাইরে নিম্নমুখী যে বহির্গামী বায়ু এবং সেই সঙ্গে যে কেন্দ্রমুখী বায়ুর মিলনের ফলে পরিচলন প্রক্রিয়া দ্রুত ঘটতে থাকে। ফলে কিছু পরিমাণে এখানে মেঘ বৃষ্টিপাত হয়ে থাকে, কিছুটা পরিমাণে, কিন্তু বেশি পরিমাণে নয়।
এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে পেরিফেরাল বেল্ট বা সীমান্তবর্তী বলয়। এখানে যেটা হয়, এটা এই অঞ্চলে সবচেয়ে বাইরের বলয়। এখানে মেঘ এবং বৃষ্টিপাত প্রায় থাকেই না বা কম হয়। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমার অনুভূমিক গঠন। এবার হচ্ছে আমাদের উলম্ব গঠন। উলম্ব গঠনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এর তিনটে অংশ। একটা হচ্ছে, মানে আমি যদি নিচ থেকে ওপরের দিকে যাই, এতক্ষণ তো গেলাম হচ্ছে পাশাপাশি অর্থাৎ হরাইজেন্টালি। এবার হচ্ছে যদি ভার্টিক্যালি, মানে নিচ থেকে নিম্নচাপ যে কেন্দ্রটা, সেখান থেকে আমি যদি উপরের দিকে উঠতে থাকি, তাহলে তার তিনটে অন্তঃপ্রবাহ স্তর, মধ্যস্তর আর বহিঃপ্রবাহ স্তর। কী কী সেগুলো আমরা যদি দেখি, তাহলে এই উলম্ব গঠনের ক্ষেত্রে একটা ঘূর্ণবাতের উচ্চতা প্রায় 12 থেকে 15 কিলোমিটার হয়ে থাকে। প্রায় নিচ থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে প্রায় বলা যেতে পারে ট্রোপোস্ফিয়ারের একেবারে ঊর্ধ্বসীমা পর্যন্ত। এবার এর যে অন্তঃপ্রবাহ স্তর অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এটি 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। আর এখানেই হচ্ছে বায়ুর কেন্দ্রমুখী প্রবাহ, অর্থাৎ কারণ কি নিচ উপর থেকে যেটা কেন্দ্র বহির্মুখী বায়ুটা নিচের দিকে নেমে আসলো, এবং এই যে নিম্নচাপ অঞ্চলে দিকে কিন্তু সেটা কি হচ্ছে, কনভার্জ হচ্ছে নিচের অংশে। এই যে যে উপরের থেকে যে অংশটা, আমি এই যে এই ছবিটা যদি দেখতে পাওয়া যায়, উপরের থেকে বায়ুটা নেমে আসছে, উপর থেকে বেরিয়ে যাচ্ছে, কেন্দ্র বহির্মুখী হচ্ছে, আর এই দিকে হচ্ছে নিচের দিকে নেমে আসছে, এবং সে কি করছে, আইয়ের দিকে যাচ্ছে, আয়ের দিকে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে আমার কেন্দ্রমুখী কেন্দ্রমুখী প্রবাহ, বাষ্পীভবন, ঘনীভবন, মেঘ সৃষ্টি সব এইখানে এই অঞ্চলটায় হচ্ছে। এবার হচ্ছে মধ্যস্তর। এটা ঘূর্ণবাতের উচ্চতার 3 থেকে 6 কিলোমিটার, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 3 কিলোমিটার হচ্ছে অন্তঃপ্রবাহ স্তর, তারপরে 3 থেকে 6 বা 7 কিলোমিটার হচ্ছে মধ্যস্তর, উচ্চ মানে উপরের দিকে যাচ্ছি, উল্লম্ব দিকে, এবং শেষে হচ্ছে বহিঃপ্রবাহ স্তর, অর্থাৎ 6 থেকে 7 কিলোমিটার থেকে ট্রোপোপজ বা ওই শেষ পর্যন্ত, অর্থাৎ 15 কিলোমিটার বা 13 কিলোমিটার, 12 কিলোমিটার, যে এই পর্যন্ত শেষ অংশটা, সেটা হচ্ছে বহির্মুখী হয়। অর্থাৎ বায়ু উপরে যত উঠতে থাকবে তত উপরে একেবারে শেষ সময়কে সে কী হবে, বায়ু বহির্মুখী হবে, আর কেন্দ্র বহির্মুখী, অর্থাৎ সেখানে ডাইভারজেন্ট হবে বায়ুটা। তাহলে এটা গেল হচ্ছে উলম্ব গঠন। এবার এইখানে ছবিটার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে কীভাবে বিভিন্ন কিউমুলোনিম্বাস মেঘ, নিম্বোস্ট্র্যাটাস, কিউমোলাস, সিরোস্ট্র্যাটাস এবং একেবারে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে যে ঊর্ধ্ব বায়ু ট্রোপোপজ বা ট্রোপোস্ফিয়ারে সেখানে সিরাস মেঘ রয়েছে, এবং কিভাবে এখানে আইটা এবং উপর থেকে যে কেন্দ্র বহির্মুখী বল, কেন্দ্র বহির্মুখী বায়ুটা চলে আসছে এবং সেটা নিচের দিকে নামছে, এবং সেটা আইয়ের দিকে যাচ্ছে, সেটা কুণ্ডলী আকারে উপরের দিকে আস্তে 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 উঠছে, এবং এবং আইকে কেন্দ্র করে যে আই ওয়ার্ল্ড রয়েছে সেখানে কিউমুলোনিম্বাস মেঘ, তারপরে আরও যে রেইন ব্যান্ডের দিকে যাচ্ছে সেখানে নিম্বোস্ট্র্যাটাস, এবং তারপরে যত আমার আউটার কনভেকটিভ বেল্টের দিকে আছে সেখানে কিউমুলাস মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং এই হচ্ছে আমার হচ্ছে একটা গঠন আমি বললাম, ব্যাখ্যা করলাম। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই আমফানের যে কোত্থেকে এই নামগুলো আসলো, আমফান বা এগুলো আসলে এই নামকরণগুলো হয়েছিল, যদি আমরা লক্ষ্য করে থাকি তাহলে আমরা যে সুপার সাইক্লোন বলে থাকি 99 সালে, সেটা কিন্তু কোনো নাম নয়, এক কথায় বলা যেতে পারে। যদি প্রপারলি যদি নাম ধরা হয়ে থাকে, তখন এই সুপার সাইক্লোন যেটা 1999 সালে ছিল, তখন কিন্তু ঘূর্ণবাদটার নাম ছিল BOB-05 এবং BOB-06, এই ছিল হচ্ছে তার নাম। 17ই অক্টোবর হয়েছিল 99 সালে। এবার এই যে পরবর্তীকালে যেটা হয় সেটা হচ্ছে এর নামকরণের জন্য 2004 সালে IMD তার উদ্যোগে দক্ষিণ এশিয়ার 8টি দেশ সম্মিলিতভাবে, কোন কোন দেশ সেগুলো আমরা একটুখানি জেনে নিই। বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড 2004 সালে তারা এই নামগুলো দেন, এবং প্রতিটা নামের ক্ষেত্রে প্রতিটা দেশ 8টা করে নাম দিয়েছিল। তাহলে 8টা দেশ, প্রতিটা দেশ যদি 8টা করে দেয়, তাহলে মোট 8টা দেশের ক্ষেত্রে 8টা 64টা নাম পাওয়া যায়। এরপরে
যেটা দেখা যায় সেটা হচ্ছে যেগুলো সেটা হচ্ছে এই 2020 সাল নাগাদ এসে আমফানের পরে নতুন একটি চার্ট তৈরি হয়েছে। সেই চার্টটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, চার্টের মধ্যে আরও কিছু কিছু দেশ ঢুকেছে। বাংলাদেশ, ইন্ডিয়া, মালদ্বীপ, মায়ানমার, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই 8টা দেশ ছিল ঢুকেছে। যেগুলো সেগুলো হচ্ছে ইরান, ওমান, কাতার, সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব এমিরেটাস, আর হচ্ছে ইয়ামেন যেটাকে বলা হচ্ছে, এই যে এমিরেটাস এবং ইয়ামেন, এইগুলো এই মোটমাট দেশগুলো সেগুলো জয়েন করেছে। এইখানে বিভিন্ন যে এই আমফানের পরে আসবে হচ্ছে বাংলাদেশের নাম নাম দেওয়া হবে যেই ঘূর্ণিঝড়টা, সেটার নাম হচ্ছে নিসর্গ। তারপরে ইন্ডিয়ার হচ্ছে গতি, তারপরে হচ্ছে ইরানের নিভার, তারপরে মালদ্বীপের হচ্ছে বুরেভি, এরকম করে করে অর্থাৎ কলাম 1, তারপর কলাম 2, তারপর কলাম 3, কলাম 4, তারপরে কলাম 5, কলাম 6, কলাম 7, কলাম 8, কলাম 9, কলাম 10, কলাম 11 এবং কলাম 12। এই 12টা কলামে মোট দেশের সংখ্যা 13টা দেশ, এবং তাদের হচ্ছে প্রতিটা দেশ তাদের নামগুলো দিয়েছে। প্রতিটা দেশ নাম দিয়েছে হচ্ছে 12টা করে, এবং প্রতিটা দেশ 12টা করে নাম দিয়েছে। 13টা দেশ 12টা করে নাম দিয়েছে। এরপরে আমফানের পরে এই যে আগের যে চার্ট ছিল সেই চার্ট অনুযায়ী কিন্তু নাম আর হবে না। অর্থাৎ আমফানের পরে নতুন যে চার্ট, অর্থাৎ নিসর্গ, গতি, নিভার, বুরেভি, তাওকেতি, ইয়াস, গুলাব, শাহাহিন, জায়াদ, আসানি, সিত্রাং, মন্দৌস, মোচা, এরকমভাবে ফার্স্ট কলম, তারপর সেকেন্ড কলম, তারপর থার্ড কলম, এরকম করে 12টা কলম রয়েছে। 13টা দেশের প্রতিটা দেশ 12টা করে নাম দিয়েছে। সেই নামগুলো হবে, এবং তারপরে যদি আবার সেটা শেষ হয়ে যায় আবার হয়তো তারা বৈঠকে বসে আরও ওই হবে। এবং এখানে বলে রাখা ভালো, সেখানে হচ্ছে এই যে দেশগুলো সেগুলো হচ্ছে যেটা মানে নামগুলো দেওয়া হয়েছে, এছাড়াও যেটা সেটা হচ্ছে বে অফ বেঙ্গল এবং আরব সাগরের ক্ষেত্রে, অর্থাৎ বঙ্গোপসাগর, আরব সাগরের ক্ষেত্রে। কিন্তু সাউথ ওয়েস্ট ইন্ডিয়ান ওশানের ক্ষেত্রে সেখানেও কিন্তু কিছু নাম দেওয়া হয়েছে, যেমন মাদাগাস্কার, তানজেনিয়া, কেনিয়া, মোজাম্বিক, ফ্রান্স, এই সব দেশগুলো যেগুলো মোটামুটি বলা যেতে পারে যে 20 ডিগ্রি সাউথ ওয়েস্ট থেকে সাউথ ওয়েস্ট এবং 90 ডিগ্রি ইস্ট, এই অক্ষাংশ দ্রাঘিমাংশ গ্রিডের মধ্যে যেগুলো যেগুলো দেশগুলো রয়েছে তাদের একটা চার্ট তারাও করেছে। 2019-20 সালের একটা চার্ট রয়েছে, 20-21 সালের একটি চার্ট রয়েছে, এবং 21-22 সালের একটা চার্ট রয়েছে, যেটা দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে। তাহলে এই গেল হচ্ছে আমাদের হচ্ছে চার্টের বিষয়টি, অর্থাৎ আমফানের পরে নতুন একটি চার্ট আমরা শুরু হবে, যেইখানে আগে 8টি দেশে মোট 64টি নাম দেওয়া ছিল, সেই চার্টটি আর রিপিটেড হবে না। এবার থেকে 12টি নাম নথিভুক্ত হয়েছে 13টি দেশ থেকে, অর্থাৎ 13টি দেশের প্রতিটা দেশ থেকে 12টা করে নাম পাঠিয়েছে। নতুন করে নামের নামকরণগুলো শুরু হবে। এবার আমি কতগুলো ছবি দেখাচ্ছি, যেগুলো দেখানো হবে যে কিভাবে এই যে আমফান বা এই তার আগের যেগুলো রয়েছে সেইগুলো কিভাবে আমাদের নামকরণের ক্ষেত্রে বা বলা যেতে পারে যে তাদের কিভাবে গতিপথটা হয়েছিল। নামকরণটা তো জেনে নিলাম, কিভাবে গতিপথটা হয়েছিল। প্রথম যে দেখতে পাওয়া যাচ্ছে সেইখানে দেখো লক্ষ্য করা যাচ্ছে যে কিভাবে একটা 1999 17ই অক্টোবর সেখানে সুপার সাইক্লোন নাম দেওয়া হয়েছিল। সেটি
সঙ্গে আমফানের তুলনা করা হচ্ছে, কারণ হচ্ছে তার চক্ষু, ঘূর্ণবাতের চক্ষু বা সাইক্লোনিক আইতে যা যেখানে নিম্নচাপের কেন্দ্রের নিম্নচাপ ছিল মানে নিম্নচাপ ছিল 912 MB, সেখানে অলরেডি আমফান যখন 510 কিলোমিটার দূরে ছিল তার ল্যান্ডফলের অঞ্চল থেকে, সেখানে প্রায় 911 মিলিবার হয়ে গেছে তার নিম্নচাপ কেন্দ্রে অর্থাৎ ঘূর্ণবাত চক্ষুতে। সেটা হচ্ছে প্রথমেই দেখা যাচ্ছে যে এখানে উড়িষ্যার উপকূলের পারাদ্বীপ এবং চিল্কার থেকে অঞ্চলে সেখানে আছড়ে পড়ে 1999-এ, ছবিতেই দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে এই ছবিতেই দেখো যে দেখা যাচ্ছে যে কিভাবে আমাদের আয়লা 25শে মে 2009 সালে আছড়ে পড়েছিল, তার কি পথটা ছিল, সেই পথটা সেটা দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের বলা যেতে পারে তারপরে যেটা রয়েছে ফাইলিন, কিভাবে সে ঢুকেছিল সেই পথটা দেখানো হচ্ছে এই পরের ছবিটাতে। কিভাবে ভুবনেশ্বর বা শ্রীকাকুলাম, বেরহামপুর বা এই অঞ্চলগুলোতে ফাইলিন তার তাণ্ডবলীলা চালিয়েছিল, এবং তারপরে হুদহুদ যে এখানে বিশাখাপত্তনম তছনছ হয়েছিল, সেই তার একটা গতিপথ দেখানো হয়েছে, তারপরে দেখাই যাচ্ছে ছবিতে। তারপরে রয়েছে হচ্ছে ফণী, যেটা 4 মে 2009-এ হয়েছিল, সেটার গতিপথটা দেখানো হয়েছে কিভাবে। দেখো যদি তারিখগুলো লক্ষ্য করে দেখো, প্রতিটা কিন্তু অক্টোবর এবং মে মাসেই হচ্ছে। এরপরে দেখো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বুলবুল, তার কিন্তু পথটা ছিল অন্য রকম, যেটা ফার্স্টে ধরা হয়েছিল, তারপরে সেটা তার গতিপথ চেঞ্জ করে, এবং যে দেখানো হচ্ছে ছবিতে সেটা লাল গতিপথটা, সেটা লাস্টে অতটা তাণ্ডবলীলা আমাদের চালায়নি, কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনা সুন্দরবন এলাকার উপর দিয়ে বাংলাদেশে যখন ঢোকে তখন কিন্তু তাণ্ডবলীলা চালিয়েছিল। ফোরকাস্ট যে ট্র্যাকটা সেটা দেখানো হয়েছে। এবার হচ্ছে আমাদের আমফান বা উমফুন যেটাকে বলা হচ্ছে, থাইল্যান্ডের নাম দেওয়া, সেটার আমরা গতিপথ দেখা যাচ্ছে অলরেডি কিভাবে আমাদের কলকাতার পাশ দিয়ে উত্তর 24 পরগনার এবং মধ্যে দিয়ে সেটা ঢুকবে। অলরেডি বুধবার দিন সেটা ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে, এবং গতিবেগ যেটা হওয়ার কথা প্রায় সর্বোচ্চ 185 বা 195 কিলোমিটার পার আওয়ার, এবং কলকাতায় যেখানে 120-130 কিলোমিটার পার আওয়ারে গতিবেগে ঝড়টা হতে পারে, এবং এটাকে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের থেকেও বলার থেকেও এটাকে সুপার সাইক্লোনিক স্টর্ম হিসেবেই বলা হচ্ছে। ভেরি সিভিয়ারের থেকেও এটা মারাত্মক জায়গায় চলে গেছে, কারণ আমি আবার বলছি যে এর গতিবেগ তার নির্ভর করে তার বায়ুচাপ কেন্দ্রে কতখানি রয়েছে। কেন্দ্রের বায়ুচাপ ডিটোরিয়েট করছে, আরও কমেছে। 912 যেখানে সুপার সাইক্লোনের ছিল 1999 সালে, এটা অলরেডি 510 কিলোমিটার যখন ল্যান্ডফলের আগে পর্যন্ত ছিল, দূরে ছিল, তার তখনই ছিল 911 মিলিবার। সুতরাং আমফানের গতিবেগ ক্রমশ গতিবেগ বৃদ্ধি পাচ্ছে, কারণ সে যথেষ্ট পরিমাণে তার জলীয় বাষ্প গ্রহণ করছে বলা যেতে পারে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে বলে রাখা ভালো, এগুলো যেহেতু আমরা উত্তর গোলার্ধের ক্ষেত্রে দেখছি, সেই জন্য আমরা যদি কোয়াড্রেন্ট আমরা লক্ষ্য করে দেখি, এটা পুরো গোল ধরে নিই, তাহলে তাকে যদি 4টে ভাগে ভাগ করে নিই, তাহলে 4টে ভাগে ভাগ করলে সেখানে কিন্তু যত ধ্বংস ক্ষমতা সে কিন্তু তার পূর্ব দিকে করবে, উত্তর পূর্ব দিকে এসে উত্তর পূর্ব দিকে যত যাবে তত কিন্তু তার উত্তর পূর্ব দিকে যাবে, এবং উত্তর পূর্ব দিকে কিন্তু তার পূর্বাংশ বা উত্তর পূর্বাংশে কিন্তু বেশি পরিমাণে কিন্তু তার গতিবেগটা বেশি থাকবে, এটা বলা যেতে পারে। তাহলে এই গেল ক্রান্তীয় ঘূর্ণবাত এবং আমফানের সম্বন্ধে কিছুটা ধারণা। আশা করি সবাই ব্যাপারটা নিয়ে বুঝতে পারবে।